হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। তো দেখে নেওয়া যাক আজকে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এনপিকে কি। এখানে অপশন রয়েছে, অপশন এতে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম। অপশন বিতে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। অপশন সিতে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবং অপশন ডিতে রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এনপিকে এর ফুল ফর্ম বা এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। এখন ঘটনা হচ্ছে এই এনপিকে কি কাজে লাগে? এই এনপিকে কাজে লাগে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে। উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক মৌলিক উপাদান হচ্ছে এই এনপিকে। এখন এই এনপিকে যদি উদ্ভিদ না পায় সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে উদ্ভিদ খর্বাকার হবে, অর্থাৎ উদ্ভিদের যে বৃদ্ধি সেই বৃদ্ধি ব্যাহত হবে। সেই কারণে অনেক সময় কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য বা বাড়িতে যেসব প্ল্যান্ট রাখা হয় বা যেসব গাছ থাকে তার বৃদ্ধির জন্য অনেক সময় এই এনপিকে বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আলাদাভাবে প্রয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন, মানবদেহের হৃৎপিণ্ডে প্রধানত কয়টি কপাটিকা থাকে? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে 2টি, অপশন বিতে রয়েছে 3টি, অপশন সিতে 4টি, অপশন ডিতে 6টি। এর সঠিক উত্তর জানতে হবে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 4টি। মানবদেহের হৃৎপিণ্ডে প্রধানত 4টি কপাটিকা থাকে এবং এই 4টি কপাটিকা কি কি? হৃৎপিণ্ডের ডান দিকে অবস্থিত হয় টাইকাসপিড ও পালমোনারি কপাটিকা এবং বাম দিকে অবস্থিত হচ্ছে বাইকাসপিড ও অ্যাওটিক কপাটিকা। নামগুলো অবশ্যই মনে রাখবেন, ডান দিকে কোন কোন কপাটিকা এবং বাঁ দিকে কোন কোন কপাটিকা, এবং মোট সংখ্যা কটা? মোট 4টি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমান্ত রেখা সর্বাধিক? এখানে অপশন রয়েছে বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনফিউজ হবে স্টুডেন্টরা। কোন স্টুডেন্ট বিহারে অ্যান্সার করে দিয়ে আসবে, কোন স্টুডেন্ট ঝাড়খণ্ডে অ্যান্সার করে দিয়ে আসবে, কোন স্টুডেন্ট উড়িষ্যা, সিকিম হয়তো না করলেও হতে পারে। সিকিমের সঙ্গে সীমান্ত রেখা অল্প, সেটা মোটামুটি সবার জানা। কিন্তু এই তিনটের মধ্যে কনফিউজ হবেই স্টুডেন্টরা। এর সঠিক উত্তর অবশ্যই জেনে রাখতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত রেখা হচ্ছে সর্বাধিক এবং এই সীমান্ত রেখার পরিমাণ কত? এই সীমান্ত রেখার পরিমাণ প্রায় 500 কিলোমিটার, অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্ত রেখা প্রায় 500 কিলোমিটার বিস্তৃত। এখান থেকে আর একটু বিস্তৃত জানার জন্য আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এই সীমান্ত রেখা অর্থাৎ ঝাড়খণ্ডের সীমান্ত রেখা স্পর্শ করেছে। সেই জেলাগুলি কি কি? সেই জেলাগুলি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই 6টি জেলা, এই 6টি জেলায় অবশ্যই মাথায় রাখতে হবে যে কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলি ঝাড়খণ্ডের সীমান্ত রেখা স্পর্শ করেছে। পরবর্তী প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভায় প্রধান উপদেষ্টা কে ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে সুভাষচন্দ্র বসু, অপশন বিতে রয়েছে SAIR, অপশন সিতে রয়েছে AN সরকার এবং অপশন ডিতে রয়েছে রাসবিহারী বসু। এর সঠিক উত্তর কি হবে? প্রচুর স্টুডেন্ট এখানে সুভাষচন্দ্র বসু অ্যান্সার করে দিয়ে আসবে এবং সেক্ষেত্রে অ্যান্সার সম্পূর্ণ রকমভাবে ভুল হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাসবিহারী বসু। আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভায় প্রধান উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু। এছাড়াও আজাদ হিন্দ সরকারের সঙ্গে সুভাষচন্দ্র বসু, SAIR এবং AN সরকার তারাও কিন্তু যুক্ত ছিলেন এবং তাদের পদ কি কি ছিল সেটাও আমাদের জেনে রাখতে হবে। সুভাষচন্দ্র বসু ছিলেন রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, যুদ্ধ ও পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বাধিনায়ক। AN সরকার, AN সরকার কি ছিলেন? AN সরকার ছিলেন আইনগত উপদেষ্টা। মনে রাখবেন, AN সরকার ছিলেন আইনগত উপদেষ্টা এবং SAIR ছিলেন প্রধান সচিব। নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বিতে রয়েছে রাশিয়া, অপশন সিতে রয়েছে জার্মানি, অপশন ডিতে রয়েছে ইংল্যান্ড। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, রাশিয়া। মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি রাশিয়ার অনুকরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে।
কিন্তু ভারতীয় সংবিধান যখন প্রথম লাগু হয়েছিল 1950 সালে, সেই সময় কিন্তু মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানের অংশ ছিল না। পরবর্তী সময়ে এই মৌলিক কর্তব্যকে সংবিধানে গ্রহণ করা হয়েছে। সুতরাং সেটা সম্বন্ধেও আমাদের অবশ্যই জেনে রাখা দরকার যে কবে তাহলে এই মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিকে সংবিধানের অংশ হিসাবে যুক্ত করা হয়েছে। সালটা হচ্ছে 1976 সাল। 1976 সালে যে 42তম সংবিধান সংশোধনী হয়েছিল, এই 42তম সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান সংশোধনী বা মিনি সংবিধানও বলা হয়, কারণ প্রচুর সংবিধান সংশোধন হয়েছিল এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে। এবং এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে সংবিধানে এই মৌলিক কর্তব্যগুলোকে যুক্ত করা হয়েছিল। এবং কতগুলি মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল? টোটাল 11টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিকে সংবিধানে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? এখানে অপশন রয়েছে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জওহরলাল নেহরু। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায়, জওহরলাল নেহরু কোন সময় এই বইটি লিখেছিলেন? জওহরলাল নেহরু বইটি লিখেছিলেন যখন তিনি কারাগারে বন্দী ছিলেন, তখন এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন কারাগারে বসে। এবং তিনি কোন কারাগারে বন্দী থাকাকালীন এই বইটি লিখেছিলেন? তিনি যখন আহমদনগর ফোর্ট কারাগারে বন্দী ছিলেন, তখন তিনি এই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, নেহরু কোন সম্মেলনে প্রথম কংগ্রেসের সভাপতি হন? এখানে অপশন রয়েছে দিল্লি, লাহোর, লখনৌ, কলকাতা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কলকাতা। নেহরু কলকাতা সম্মেলনে প্রথম কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কলকাতায় বহুবার কংগ্রেসের সম্মেলন হয়েছিল এবং বহুজন সেই সম্মেলনের সভাপতি ছিলেন। আমাদের এখান থেকে অবশ্যই জানতে হবে সালটা কত। সালটা হচ্ছে 1929 সালে। 1929 সালের কলকাতা অধিবেশনে নেহেরু প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সম্মেলনে। কিন্তু এই 1929 সালের এই কলকাতা অধিবেশন খুব ইম্পর্টেন্ট ইতিহাসের পাতায়। সেটা কেন? সেটা সম্বন্ধেও আমাদের জেনে রাখা দরকার, কারণ এই অধিবেশনে নেহেরু পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত করেছিলেন বা দাবি তুলেছিলেন। পরবর্তী প্রশ্ন, কনিষ্ক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? এখানে অপশন রয়েছে, অপশন এতে রয়েছে হিন্দু ধর্ম, বিতে রয়েছে পার্সি ধর্ম, অপশন সিতে রয়েছে জৈন ধর্ম, অপশন ডিতে রয়েছে বৌদ্ধ ধর্ম। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বৌদ্ধ ধর্ম। কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, প্রচুর স্টুডেন্ট জানেন এই প্রশ্নটার অ্যান্সার, যে কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, কারণ কনিষ্কর সময়েই, কনিষ্কর আমলেই তার উদ্যোগে চতুর্থ বৌদ্ধ সম্মেলন বা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কিন্তু যদি প্রশ্নটা আসে যে বৌদ্ধ ধর্মে অনেকগুলি ভাগ আছে, যেমন হিনজান আছে, মহাযান আছে এবং আরও অনেক ভাগ আছে, সেখান থেকে যদি জিজ্ঞাসা করা হয় যে কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন, সেক্ষেত্রে উত্তর আপনারা কি করবেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু অ্যান্সার করতে পারবে না যারা ডিটেলসে বিষয়টা না জানবে। কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অবশ্যই মাথায় রাখবেন, কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্পধারা কোন যুগে বিকশিত হয়? এখানে অপশন কি কি রয়েছে? মৌর্য যুগ, গুপ্ত যুগ, কুষাণ যুগ, পাল যুগ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কুষাণ যুগ। গান্ধার শিল্পধারা কুষাণ যুগে বিকশিত হয়েছিল এবং এই গান্ধার শিল্পধারাও বিকশিত হওয়ার পিছনে কনিষ্কের অবদান যথেষ্ট, কারণ কনিষ্কের পৃষ্ঠপোষকতাতেই গান্ধার শিল্প বিকশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা থাকে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয় কবে? এখানে অপশন রয়েছে 2011 সালে, 2014 সালে, 2015 সালে, 2017 সালে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 2014 সালে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয় 2014 সালে। 2014 সালে নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে প্রথমবারের জন্য তিনি প্রধানমন্ত্রী হন
এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার উদ্যোগে এই মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয়েছিল? নেক্সট প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? এখানে অপশন এতে রয়েছে ইউএনও, অপশন বিতে রয়েছে ইউএনডিপি, অপশন সিতে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, অপশন ডিতে রয়েছে আইএমএফ। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি, ইউএনডিপি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে ইউএনডিপি। এখন প্রশ্ন হচ্ছে, এই ইউএনডিপি এর ফুল ফর্ম কি বা পূর্ণ রূপ কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি সম্বন্ধে আরেকটু বিস্তারিত আমাদের জেনে রাখা অবশ্যই দরকার, কারণ এরা সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার বিশেষ সম্ভাবনা থাকে, কারণ এইগুলো এমন একটা সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা, যে এগুলো থেকে প্রশ্ন আসার বিশেষ সম্ভাবনা থাকে। সুতরাং এই সংস্থাগুলো সম্বন্ধে অবশ্যই জেনে রাখতে হবে। এই ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটি কবে চালু হয়েছিল বা কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা চালু হয়েছিল 1965 সালের 22শে নভেম্বর। অবশ্যই মনে রাখতে হবে 1965 সালের 22শে নভেম্বর। এবং এই ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায়? এই ইউএনডিপির হেডকোয়ার্টার হচ্ছে ইউএসের নিউ ইয়র্কে। আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর গমনাঙ্গের নাম সিউডোপোডিয়া? এখানে অপশন রয়েছে, অপশন এতে রয়েছে অ্যামিবা, অপশন বিতে রয়েছে ভলভক্স, অপশন সিতে রয়েছে আরশোলা, অপশন ডিতে রয়েছে কেঁচো। এর সঠিক উত্তর কি হবে? খুব সহজ প্রশ্ন, আশা করি ম্যাক্সিমাম স্টুডেন্টের সঠিক উত্তর পারবে, তবু আমি বলে দিচ্ছি এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অ্যামিবা। অ্যামিবার গমনাঙ্গের নাম হচ্ছে সিউডোপোডিয়া। নেক্সট প্রশ্ন, এবং বর্তমান সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জাহাঙ্গীরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? কারণ কিছুদিন আগেই জাহাঙ্গীরের এই সমাধিসৌধ নিয়ে কিছু গোলযোগ দেখা গিয়েছিল, সেই কারণে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে জাহাঙ্গীরের সমাধিসৌধ কোথায় অবস্থিত? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে লাহোর, বিতে রয়েছে আগ্রা, সিতে রয়েছে দিল্লি, ডিতে রয়েছে সিকান্দ্রাবাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লাহোর। জাহাঙ্গীরের সমাধিসৌধ অবস্থিত হচ্ছে লাহোরে। এখান থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, জাহাঙ্গীরের এই সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন? জাহাঙ্গীরের সমাধিসৌধ নির্মাণ করেছিলেন নূরজাহান, কিন্তু বহু জায়গায় দেখবেন নূরজাহানের বদলে শাহজাহানের নাম রয়েছে, কারণ অনেক ঐতিহাসিক মনে করেন যে জাহাঙ্গীরের সমাধিসৌধ নির্মাণ করা শুরু করেছিলেন নূরজাহান, ঠিক কথাই, কিন্তু তিনি সম্পন্ন করতে পারেননি, সম্পন্ন করেছিলেন শাহজাহান। এই কারণেই বহু বইয়ে, বহু জায়গায় দেখবেন জাহাঙ্গীরের সমাধিসৌধ নির্মাণ করেছিলেন শাহজাহান লেখা থাকে, আবার বহু বইয়ে লেখা থাকে নূরজাহান। পরবর্তী প্রশ্ন, পাচক রসে কোন অ্যাসিড পাওয়া যায়? এখানে অপশন এতে রয়েছে নাইট্রিক অ্যাসিড, অপশন বিতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন সিতে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডিতে রয়েছে সালফিউরিক অ্যাসিড। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়ে আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য হজম হতে সাহায্য করে। এছাড়াও আমাদের খাদ্যের সঙ্গে যদি কোনো রকম জীবাণু বা কিছু ঢুকে থাকে আমাদের পাকস্থলীর মধ্যে, সেগুলোকে ধ্বংস করতেও প্রয়োজন হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ভারতে জনগণনা আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়েছিল? অর্থাৎ জনগণনা বা আদমশুমারি প্রথম কবে হয়েছিল? এখানে অপশন কি কি রয়েছে? অপশন এতে রয়েছে 1878 সালে, অপশন বিতে রয়েছে 1881 সালে, অপশন সিতে রয়েছে 1882 সালে, অপশন ডিতে রয়েছে 1883 সালে। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1881 সালে। ভারতের জনগণনা বা আদমশুমারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 1881 সালে এবং 1881 সালের পরবর্তী সময়ে প্রত্যেক 10 বছর অন্তর আদমশুমারি বা জনগণনা হওয়ার কথা, এবং সেই হিসাবে 2011 সালে লাস্ট জনগণনা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে 2011 সালে যদি জনগণনা হয়, প্রত্যেক 10 বছর অন্তর যদি হয়, তাহলে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কারণে 2021 সালে জনগণনা করা সম্পন্ন হয়নি, যার জন্য লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। এটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, প্রতিপ ঘূর্ণবাতের ফলে আকাশ কেমন থাকে? এখানে অপশন এতে রয়েছে মেঘাচ্ছন্ন, অপশন বিতে রয়েছে মেঘমুক্ত, অপশন সিতে রয়েছে কুয়াশাচ্ছন্ন, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি,
মেঘ মুক্ত, প্রতিপ ঘূর্ণবাতের ফলে আকাশ মেঘ মুক্ত থাকে। নেক্সট প্রশ্ন, ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? এখানে অপশন এ তে রয়েছে বৃহস্পতি, অপশন বি তে রয়েছে মঙ্গল, অপশন সি তে রয়েছে ইউরেনাস, অপশন ডি তে রয়েছে নেপচুন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বৃহস্পতি। ইউরোপা বৃহস্পতি গ্রহের উপগ্রহ। এখান থেকে একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে বৃহস্পতির উপগ্রহ ইউরোপা, এটা আমরা জানলাম, কিন্তু বৃহস্পতির মোট কতগুলি উপগ্রহ রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃহস্পতিতে মোট কতগুলি উপগ্রহ রয়েছে? পৃথিবীর যেমন একটি উপগ্রহ, সেটি হচ্ছে চাঁদ, তেমনই বৃহস্পতিতে মোট কতগুলি উপগ্রহ রয়েছে? মোট 16টি উপগ্রহ রয়েছে বৃহস্পতি গ্রহের। অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্রত্যেক দিন অন্তত একটা প্রশ্ন জেনারেল ইন্টেলিজেন্স থেকে দেওয়ার ইচ্ছা আছে, তো সেই অনুযায়ী একটা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে 6, তারপর রয়েছে 12, তারপর রয়েছে 21, তারপর রয়েছে একটা গ্যাপ, অর্থাৎ এখানে কোনো একটা সংখ্যা হবে, এবং তারপর রয়েছে 48। তো গ্যাপে কোন সংখ্যা আসবে? অপশানে কি কি রয়েছে? 32, 33, 36, 39। আপনারা ভিডিওটা পজ করে অ্যান্সারটা বার করে নিন। এবার আমি বুঝিয়ে দিচ্ছি অ্যান্সারটা কিভাবে হবে। আশা করি আপনারা অ্যান্সার করে ফেলেছেন, এবং যারা পারেননি তারাও ব্যাপারটা বুঝে নিন। 6 থেকে 12 এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 6। 12 থেকে 21 এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 9। অর্থাৎ 6 তারপর 9, অর্থাৎ 3 বাড়লো। এবার 9 থেকে আরও 3 অ্যাড করি, তার মানে 12। তাহলে 21 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 33। 21 প্লাস 12 অর্থাৎ হচ্ছে 33। তার মানে 12র গ্যাপ যদি রাখা হয় তাহলে হচ্ছে 33। কিন্তু 33-এ যে সঠিক উত্তর হবে তা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না, কারণ 33 এবং 48-এর মধ্যে গ্যাপটা আমাদের দেখতে হবে। 33 এবং 48-এর মধ্যে গ্যাপ কত? 15, অর্থাৎ 12 প্লাস 3 15, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 33। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কমেন্ট করে আরও জানান যে ভিডিওগুলো আরও কীরকমভাবে বানালে আপনারা আরও ভালোভাবে উপকৃত হতে পারবেন, আরও চাকরির পরীক্ষার প্রিপারেশানে আরও ভালোভাবে আপনারা প্রিপারেশান নিতে পারবেন। সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এছাড়া আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।